আমি আগেই বলেছিলাম যে 46.5টি গান বা গীতি বা পদ সম্পূর্ণ অখণ্ড অবস্থায় পাওয়া গেছে, আর একটি পাওয়া গেছে খণ্ডিত অবস্থায়, অর্থাৎ অসম্পূর্ণ গান। আর 3.5টি পদ বা গান নষ্ট হয়ে গেছে। সেই 3.5টি পদ ধরলে মোট পদ সংখ্যায় 50টি, কিন্তু তিব্বতী অনুবাদে এর পদ সংখ্যা দেওয়া আছে 51টি। সুতরাং তোমরা প্রশ্নপত্র যখন পাবে বা যখন পরীক্ষা দেবে তখন এর পদ সংখ্যা 51টি লিখলেই সঠিক হবে। যেহেতু তিব্বতী অনুবাদ পাওয়া গেছে, সেই জন্য এই গ্রন্থের 51টি পদ পাওয়া গেছে। অর্থাৎ এই পদটি কে আবিষ্কার করলেন? প্রথম অবস্থায় এই পদটি আবিষ্কার করলেন মহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। তিনি 1907 খ্রিস্টাব্দে নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে বা গ্রন্থগার থেকে এই পুঁথিটি সংগ্রহ করে আনেন। এই পুঁথিটি যখন সংগ্রহ করে আনলেন 1907 খ্রিস্টাব্দে, অর্থাৎ তিনি এই পুঁথিটি আবিষ্কার করলেন 1907 খ্রিস্টাব্দে। এরপরে 1916 খ্রিস্টাব্দে, দেখো কত বিস্তর পার্থক্য, কয়েক বছর। 1907 খ্রিস্টাব্দে এই বইটি আবিষ্কার করলেন, কিন্তু এই বইটি 1916 খ্রিস্টাব্দে হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক এটি সম্পাদনা করলেন। অর্থাৎ 1000 বছরের পুরনো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামক সংকলন হচ্ছে এই চর্যাপদগুলি। অর্থাৎ বৌদ্ধ গান বা দোহা, এগুলো এক একটি পদ, এগুলো এক একটি গান। এর নাম দিলেন তিনি চর্যাচর্য বিনিশ্চয় বা চর্যাপদ বা চর্যাগীতিকোষ, চর্যাগীতি। অর্থাৎ চর্যাচর্য বিনিশ্চয়, চর্যা মানে আচরণীয়, অর্থাৎ বৌদ্ধ ধর্মের বিভিন্ন আচরণীয় পদ্ধতি, তাদের রীতিনীতি এই বইটাতে পরিষ্কারভাবে আলোচনা করা আছে। অর্থাৎ হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় বাংলা সাহিত্য পরিষদ কর্তৃক এই গ্রন্থটি প্রকাশ করলেন। এই গ্রন্থটি প্রকাশ করলেন। এই গ্রন্থ, যেহেতু তিনি গ্রন্থটির নামকরণ করেন চর্যাচর্য বিনিশ্চয়, যে গ্রন্থ তিনি পেলেন, যে গ্রন্থটি, যে পুঁথিটি তিনি আবিষ্কার করলেন, সেই পুঁথিটির নামকরণ করলেন তিনি চর্যাচর্য বিনিশ্চয়। চর্যাচর্য মানে আচরণীয়। কাদের আচরণীয় বিষয়? বৌদ্ধ সিদ্ধাচার্য সাধক কবিদের, তাদের গুহ্য তত্ত্ব অর্থাৎ গোপনীয় যে তত্ত্ব, সেই তত্ত্ব আত্ম যে সম্মোহন অর্থাৎ আত্মোপলব্ধি, সেই আত্মোপলব্ধির কথা এই গানগুলোতে রয়েছে। অর্থাৎ বৌদ্ধ সিদ্ধাচার্যদের আচরণীয় কর্তব্য এই গানগুলি বা পদগুলিতে
রয়েছে, শুরু হয়ে যায়, যার জন্য যেহেতু ইনি নামকরণ করলেন চর্যা চর্য বিনিশ্চয়, সেহেতু এই নামকরণ নিয়ে আবার বিতর্ক শুরু হয়ে যায়। কারণ এই বইটিতে নাম দেওয়া ছিল না, বইটির প্রথম পৃষ্ঠা ছিল না, তাই নামও ছিল না। কিন্তু হরপ্রসাদ শাস্ত্রী এই বইটির নামকরণ করলেন চর্যা চর্য বিনিশ্চয়। এটি নামকরণের পরে এই নামকরণ নিয়ে আবার বিভিন্ন গবেষকদের মধ্যে বিতর্ক শুরু হয়ে যায়। কেউ আবার বলেন যে এটি হলো চর্যা গীতি। কেন চর্যা গীতি বললেন? যেহেতু এই পদগুলিতে আচরণীয় গানের কথা আছে, আচরণীয় বিষয়ের কথা আছে, আচার আচরণের কথা আছে বৌদ্ধ ধর্মে, সেহেতু এর নাম দিলেন কেউ কেউ আবার চর্যা গীতি। তাহলে প্রথমে হরপ্রসাদ শাস্ত্রী নাম দিলেন চর্যা চর্য বিনিশ্চয় নাম দিলেন। তারপরে নামকরণ নিয়ে বিতর্ক দেখা দিল। এই বিতর্ক দেখা দেওয়ার পরে আবার এর নাম কেউ কেউ করলেন চর্যা গীতি। তবে শেষের নাম দুটি বর্তমানে অধিক প্রচলিত, অর্থাৎ চর্যা চর্য বিনিশ্চয় আর চর্যা গীতি। এই যে নাম দুটি, এই নাম দুটি হচ্ছে সবচেয়ে বেশি প্রচলিত আছে আমাদের সমাজে। আবার ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং ডক্টর শহীদুল্লাহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ বা ব্যক্তি এর ভাষা নিয়ে গবেষণা করে এই সিদ্ধান্তে উপনীত হন যে চর্যাপদের ভাষা বাংলা ভাষারই আদি নিদর্শন। অর্থাৎ ডক্টর শহীদুল্লাহ এবং ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই চর্যার বা চর্যা গীতির বা চর্যাপদের ভাষা নিয়ে গবেষণা করলেন। গবেষণা করার পরে এর নাম দিলেন, এই বললেন, গবেষণা করার পরে বললেন এই চর্যাপদের ভাষা হলো বাংলা ভাষা, অর্থাৎ বাংলা ভাষারই, বাংলা ভাষা না, চর্যাপদের ভাষা হচ্ছে ভাষা বাংলা ভাষার নিদর্শন, আদি নিদর্শন। এই কথা তারা বললেন যে বাংলা ভাষার আদি নিদর্শন হলো চর্যাপদ বা চর্যা গীতিকোষ বা চর্যা চর্য বিনিশ্চয়। এই চর্যা গীতি বা চর্যাপদ রচনা করেছিলেন 24 জন কবি। 24 জন কবির রচনা দিয়ে এই চর্যাপদ রচিত হয়েছে। অর্থাৎ 24 জন কবির লেখা পদগুলি এই চর্যাপদে বা চর্যা বইটিতে বা চর্যা যে বইটি আমরা পেয়েছি, চর্যা গীতির যে বইটি পেয়েছি, সেই বইটিতে 24 জন কবি তাদের পদগুলি লিখেছেন। এবং এই কবিরা সবাই অন্তজ সম্প্রদায়ের বা নিম্নবর্ণের সম্প্রদায়, সবাই নিম্নবর্ণের লোক ছিলেন, কিন্তু এরা বৌদ্ধ ধর্ম সুন্দরভাবে পালন করে গেছেন, বা বৌদ্ধ ধর্মের যে রীতিনীতি, যে নিয়ম কানুন বা আচরণীয় বিষয়, সেই আচরণীয় বিষয় সম্পর্কে আলোচনা করে গেছেন। চর্যাপদের ভাষা, চর্যাপদের ভাষা হলো সন্ধ্যা ভাষা। চর্যাপদের ভাষা হলো সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা। সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা বলা হলো কেন? তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে চর্যাপদের ভাষা সন্ধ্যা ভাষা কেন বা সান্ধ্য ভাষা কেন? এ সম্পর্কে তোমাদের মনে প্রশ্ন জাগার কথা।
যে এরকম একটা নামকরণ করার যৌক্তিকতা কি? এরকম সন্ধ্যা ভাষা বলা হলো কেন? তোমাদের মনে রাখতে হবে যে চর্যাপদের ভাষা কিছুটা বোঝা যায় আর কিছুটা বোঝা যায় না। অর্থাৎ আলো আঁধারের মতো। সন্ধ্যার সময় যখন সূর্য ডুবে যায় তখন চারিদিকে সন্ধ্যা ঘনিয়ে আসে, অন্ধকার ঘনিয়ে আসে। সেই অন্ধকার, কিছুটা আলো রয়েছে, কিছুটা অন্ধকার হয়েছে। এই সময় কিন্তু কোনো কিছুই পরিষ্কার করে বোঝা যায় না। এই চর্যাপদের ভাষাও ঠিক সেই রকম, কিছুটা বোঝা যায় আর কিছুটা বোধগম্য হয় না। সেই জন্য চর্যাপদের ভাষা সম্পর্কে আলোচনা করতে গিয়ে এরকম নামকরণ করেছেন। যেমন 1920 খ্রিস্টাব্দে বঙ্গীয় পত্রিকায়, বঙ্গবাণী পত্রিকায় বিজয়চন্দ্র মজুমদার একে বাংলা বলেননি, তিনি বলেছেন হিন্দি ও উড়িয়া ভাষার লেখা গ্রন্থ বলেছেন। তিনি বিজয়চন্দ্র মজুমদার তিনি বলেছেন যে চর্যাপদের ভাষা বাংলা নয়। তিনি বলেছেন, এক একজন এক এক রকম করে বলেছেন। তিনি বলেছেন এটি হলো হিন্দি ও উড়িয়া ভাষায় লেখা গ্রন্থ। আবার 1926 খ্রিস্টাব্দে ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে চর্যাগানের ধ্বনিতত্ত্ব, ব্যাকরণ ও ছন্দ বিচার করে একে বাংলা ভাষার আদি গ্রন্থ বলেছেন। অর্থাৎ তিনি বলেছেন যে না, এটি বাংলা ভাষায় লেখা গ্রন্থ। ডক্টর সুনীতি কুমার তার একটি উল্লেখযোগ্য গ্রন্থ, সেই গ্রন্থটির নাম অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, যে গ্রন্থ অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে তিনি উল্লেখ করেছেন যে চর্যাপদের ভাষা, অর্থাৎ চর্যাপদ হচ্ছে বাংলা ভাষার আদি নিদর্শন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আবার হরপ্রসাদ শাস্ত্রী বলেছেন যে চর্যাপদের যে ভাষা বা চর্যাপদ হচ্ছে বাংলা ভাষার আদি নিদর্শন, কিন্তু এর ভাষা সন্ধ্যা ভাষা। কে বললেন? বিদূষকের শাস্ত্রী ও প্রবোধচন্দ্র বাগচি এর ভাষাকে বলেছেন সন্ধ্যা ভাষা, অর্থাৎ অভিপ্রেত বা অভিপ্রায়িক বচন। তাহলে দুইজন বললেন, কে কে? বিদূষেখর শাস্ত্রী ও হরপ্রসাদ বাগচি, এই দুইজন বিশিষ্ট ভাষাতত্ত্ববিদ। তারা বললেন যে চর্যাপদের ভাষা হলো সন্ধ্যা ভাষা। তাহলে তোমাদের যদি বলে যে চর্যাপদের ভাষা কি, তাহলে তোমাদের বলতে হবে চর্যাপদের ভাষা হলো সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা। যদি আবার প্রশ্ন করে যে চর্যাপদের কয়েকজন কবির নাম উল্লেখ করো বা কবির নাম বলো, তখন তোমরা বলবে কান্নুপাদ, লুইপাদ, ভুসুকুপাদ, শান্তিপাদ, সবরপাদ প্রমুখ। পাদ কথাটির অর্থ সম্মানীয় বা সম্মানসূচক উপাধি। পাদ হচ্ছে সম্মানসূচক উপাধি, তোমাদের মনে রাখতে হবে। কান্নপাদ, পাদ হচ্ছে একটা সম্মানসূচক উপাধি। আমাদের যেমন প্রত্যেকের এক একটা উপাধি থাকে, সেই রকম এই কবিগুলোরও বা কবিদেরও নির্দিষ্ট উপাধি ছিল। তাদেরকে পাদ বা সম্মানীয়
উপাধিতে ভূষিত করা হয়েছিল, অর্থাৎ পাদ, কান্নপাদ। যেমন প্রভুপাদ, তোমরা যদি মায়াপুরে যাও তাহলে দেখবে প্রভুপাদ। ঠিক সেই রকম পাদ হচ্ছে সম্মানীয় উপাধি, সম্মানসূচক উপাধি। সম্মানসূচক উপাধিকে পাদ বলা হয়, মনে রাখতে হবে। তাহলে এই চর্যাপদের যারা কবি, চর্যাপদের যারা কবি তাদের বৌদ্ধ সহজিয়া কবি বলা হয়। বৌদ্ধ সহজিয়া কবি অর্থাৎ বৌদ্ধ সাধন তত্ত্বের কবি। এই বৌদ্ধ সাধন তত্ত্বের কবিদের মধ্যে 24 জন ছিলেন কবি। এই চর্যাপদের কবি হলেন 24 জন। সেই 24 জনের মধ্যে যারা উল্লেখযোগ্য স্থান অধিকার করে আছেন, তাদের মধ্যে আছেন কান্নপাদ, লুইপাদ, ভুসুকুপাদ, শান্তিপাদ প্রমুখ। অর্থাৎ আগেই বলেছি পাদ শব্দটি হলো সম্মানসূচক উপাধি, সম্মানসূচক উপাধিকে পাদ বলা হয়। চর্যাপদের প্রথম কবি হলেন লুইপাদ এবং শেষ কবি হলেন কান্নপাদ। অর্থাৎ প্রথম যিনি চর্যাপদের পদ রচনা করেছেন তিনি হলেন লুইপাদ, এবং শেষে যিনি পদ রচনা করেছেন তিনি হলেন কান্নপাদ। কয়াকার হয় দন্ত না, লুইপাদ প্রথম কবি। চর্যাপদের ভাষা বলেছি সন্ধ্যা ভাষা। এই সন্ধ্যা ভাষা কি? আগেই বলেছি আলো আধারী ভাষা। কিছুটা বোঝা যায়, কিছুটা বোঝা যায় না। অর্থাৎ এই সন্ধ্যা ভাষার দুটি অর্থ আছে। সন্ধ্যা ভাষার দুই ধরনের অর্থ আছে। একটা হলো গুড়ার্থ বা প্রাতিপাদিক, এক ধরনের হচ্ছে গুড়ার্থ অর্থ, মানে গুরু অর্থ যেটা, আর এক প্রাতিপাদিক এক ধরনের সাংকেতিক বচন বলা হয় সন্ধ্যা ভাষাকে। অর্থাৎ গুড়ার্থ প্রতিপাদিক এক ধরনের সাংকেতিক বচন, গুড়ার্থ প্রতিপাদিক এক ধরনের সাংকেতিক বচন হলো এই সন্ধ্যা ভাষা। গুড়ার্থ প্রতিপাদক মানে গুড়ার্থ মানে গুরু যে অর্থের মধ্যে সেই অর্থটা প্রতিপন্ন করছে, সেটা হচ্ছে সন্ধ্যা ভাষা। সন্ধ্যা ভাষার দুটি অর্থ আছে, একটি হলো সাধারণ অর্থ আর অপরটি হলো গুড়ার্থ। অর্থাৎ যারা সাধারণ মানুষ তারা এটি পড়ে সাধারণ অর্থ বুঝবেন, কিন্তু এই গ্রন্থের যারা রচয়িতা, যারা কবি, তারা কিন্তু গুড়ার্থ বুঝবেন, ভিতরের অর্থ বুঝবেন। যেমন এই ভাষার সাধারণ অর্থ সাধারণ লোকেরা বোঝেন, আর গুড়ার্থ কেবলমাত্র বৌদ্ধ সহজিয়া বা সাধক কবিরা বোঝেন। তাহলে কি বললাম? এই ভাষার সাধারণ অর্থ, সাধারণ যে অর্থ, সেই অর্থ বোঝেন সাধারণ লোকেরা, আর এর গুড়ার্থ বোঝেন সহজিয়া বৌদ্ধ সাধকেরা। অর্থাৎ বৌদ্ধ যারা সাধক, যারা এগুলি রচনা করেছেন, তারা এর গুড়ার্থ বোঝেন, এর ভিতরকার যে অর্থ বোঝেন। যেমন তোমাদের একটি উদাহরণ দিয়ে আমি বলতে চাচ্ছি যে গুড়ার্থ আর সাধারণ অর্থ কি কি ধরনের। দেখো একটা লাইন বলছি, শোনে ভরতি করুণা নাভি। শোনে মানে শোনায়, ভরতি মানে ভর্তি, করুণা নাভি, রূপা থই নাহিক্য ঠাবি। নাহিক্য ঠাবি, শোনে ভরতি করুণা নাভি, রূপা থই নাহিক ঠাবি। মানে কি? এই পদটির সাধারণ অর্থ হলো করুণারূপ নৌকা সোনায় ভরে গেছে, রূপা রাখার জায়গা নেই। সোনে ভর্তি করুণা নাভি, অর্থাৎ করুণারূপ নৌকা, নাভি মানে নৌকা, সোনায় ভরে গেছে, রূপা থই নাহিক ঠাবি, অর্থাৎ রূপো রাখার জায়গা নেই। এটা সাধারণ অর্থ হচ্ছে যে একটি নৌকা সোনায় ভরে গেছে, সেই নৌকাটিতে রূপো রাখার জায়গা নেই। অর্থাৎ সোনার থেকে রূপোর দাম কম,
যদি সোনায় ভরে যায় তাহলে সেখানে রূপো রাখার কিন্তু কোনো জায়গা থাকে না। এটা হচ্ছে সাধারণ অর্থ, অর্থাৎ সাধারণ লোকেরা এর অর্থ বুঝতে পারেন। কিন্তু বৌদ্ধ সহজিয়া কবিরা অন্যভাবে এর অর্থ বোঝেন। যেমন ওই পদটির এই গূঢ়ার্থ কি বলো? এই পদটির সাধারণ অর্থ হলো করুণারূপ নৌকা সোনায় ভরে গেছে, রূপা রাখার জায়গা নেই। তাহলে গূঢ়ার্থটি হলো আমার বোধিচিত্ত সদ্গুরুর প্রভাবে শূন্যতা জ্ঞানের দ্বারা পূর্ণ হয়েছে। আমার বোধিচিত্ত, আমার যে চিত্তটা বোধিচিত্ত, বোধিসত্ত্ব হচ্ছে বুদ্ধদেবের, গৌতম বুদ্ধের বুদ্ধত্ব লাভের আগের মুহূর্ত হচ্ছে বোধিসত্ত্ব বলা হয়। আমার বোধিচিত্ত, আমার যে চিত্ত, আমার যে ভিতরের যে চিত্ত, আমার অন্তর সদ্গুরুর প্রভাবে শূন্যতা জ্ঞানের দ্বারা পূর্ণ হয়ে গেছে। অর্থাৎ আমার যে হৃদয়, সেই হৃদয় ভক্তি রসে পূর্ণ হয়ে গেছে। এখন বাস্তব রূপ থেকে আমার মন সম্পূর্ণ মুক্ত হয়ে গেছে। অর্থাৎ আমার যে হৃদয়, আমার যে অন্তর, আমার অন্তর বা হৃদয় শূন্যতা জ্ঞানের দ্বারা পূর্ণ প্রাপ্তি হয়েছে, অর্থাৎ পূর্ণ লাভ করেছে শূন্য জ্ঞানের দ্বারা, শূন্য মার্গের দ্বারা, ভক্তি রসের দ্বারা পূর্ণতা প্রাপ্তি হয়েছে। সুতরাং সেখানে অনেকটাই আমার হৃদয় বাস্তব জ্ঞান থেকে মুক্ত হয়েছে। অর্থাৎ বাস্তবের যে জগৎ, সেই জগৎ থেকে আমার অন্তর মুক্ত হয়ে গেছে। অর্থাৎ আমি ঈশ্বরের কৃপায় ধন্য হয়েছি, আমার এখন বাস্তব জ্ঞানের কোনো প্রয়োজন নেই। এটা হলো এই সন্ধ্যা ভাষার দুটি অর্থ। তাহলে সন্ধ্যা ভাষার দুটি অর্থ আমি ব্যক্ত করলাম, এটা আলোচনার জন্য, এটি তোমাদের বোঝার জন্য। তাহলে আমি কি বললাম? সন্ধ্যা ভাষা হলো চর্যাপদের ভাষা। যদি তোমাদের প্রশ্ন করে বা প্রশ্ন আসে যে চর্যাপদের ভাষা কি, চর্যাপদের ভাষার নাম কি, তাহলে তোমাদের লিখতে হবে চর্যাপদের ভাষা হলো সন্ধ্যা ভাষা। তাহলে সন্ধ্যা ভাষা সম্পর্কে যদি দুই চারটি কথা লিখতে বলে, তাহলে এই যে কতগুলো যদি প্রশ্ন আসে চর্যাপদের ভাষা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, প্রশ্ন আসতে পারে। তাহলে 1+4 = 5, 1+4 = 5, চর্যাপদের ভাষার নাম কি এ সম্পর্কে আলোচনা করো। এরকম যদি প্রশ্ন থাকে তাহলে তোমাদের বলতে হবে যে চর্যাপদের প্রথম যে 1 নম্বরের প্রশ্ন, সেখানে বলতে হবে যে চর্যাপদের ভাষা হলো সন্ধ্যা ভাষা। 1 নম্বরের উত্তর হয়ে গেল, চর্যাপদের ভাষা হলো সন্ধ্যা ভাষা 1 নম্বর, বা সান্ধ্য ভাষা। তাহলে সান্ধ্য ভাষা সম্পর্কে যদি লিখতে বলে সেখানে 4 নম্বর, সেখানে তোমার 4টি পয়েন্ট আছে, 4টি পয়েন্টে 4 নম্বর। 1 নম্বর পয়েন্ট, সন্ধ্যা ভাষা হলো গূঢ়ার্থ প্রতিপাদিক এক ধরনের সাংকেতিক বচন। সন্ধ্যা ভাষা হলো গূঢ়ার্থ প্রতিপাদিক, সন্ধ্যা ভাষা হলো গূঢ়ার্থ প্রতিপাদিক এক ধরনের সাংকেতিক বচন। 1 নম্বর সন্ধ্যা ভাষার বৈশিষ্ট্য, গূঢ়ার্থ প্রতিপাদিক এক ধরনের সাংকেতিক বচন। 2 নম্বর, এই ভাষার দুটি অর্থ আছে, এই ভাষার দুটি অর্থ আছে, একটি হলো সাধারণ অর্থ, অপরটি হলো গূঢ়ার্থ। 2 নম্বর পয়েন্ট, এই ভাষার দুটি অর্থ আছে, একটি হলো সাধারণ অর্থ এই ভাষার, অপরটি হলো গূঢ়ার্থ। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, এই ভাষার সাধারণ অর্থ সাধারণ লোকেরা বোঝেন, আর গূঢ়ার্থ কেবলমাত্র সহজিয়া বৌদ্ধ সাধকরা বোঝেন। কি বললাম? এই ভাষার সাধারণ অর্থ সাধারণ লোকেরা বোঝে, এই ভাষার সাধারণ অর্থ
সাধারণ লোকেরা বোঝে, আর গুড়ার্থ কেবলমাত্র বৌদ্ধ সহজিয়া কবিরা বোঝেন। তাহলে সাধারণ লোকেরা সাধারণ অর্থটাই বুঝে যাবে, কিন্তু গুড়ার্থ বুঝবে বৌদ্ধ সহজিয়া কবিরা, অর্থাৎ বৌদ্ধ সাধক কবি যারা, তারা এর গুড়ার্থ বুঝবে। অর্থাৎ সাধারণ লোকেরা কিন্তু এর সাধারণ অর্থটাই বুঝবে, কিন্তু গুড়ার্থ বুঝবে বৌদ্ধ সহজিয়া কবিরা। 4 নাম্বার পয়েন্ট উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। শোনে ভরতী করুণা নাবি রূপাক্ষই নাহিকো ঠাবি। আবার বলছি, শোনে ভরতী করুণা নাবি রূপাক্ষই নাহিক ঠাবি। অর্থাৎ এই পদটির সাধারণ অর্থ হলো করুণারূপ নৌকা সোনায় ভরে গেছে, রূপা রাখার জায়গা নেই। এই পদটির সাধারণ অর্থ হলো করুণারূপ নৌকা সোনায় ভরে গেছে, সুতরাং এতে রূপা রাখার জায়গা নেই, এতে রূপা রাখার জায়গা নেই। আর গুড়ার্থ হলো, অর্থাৎ যারা সাধারণ মানুষ তারা সাধারণ অর্থ বুঝবেন, কিন্তু যারা বৌদ্ধ সহজিয়া কবি তারা কিন্তু গুড়ার্থটা বুঝবেন। তাহলে সাধারণ লোক কি বুঝবে, যে করুণারূপ নৌকা সোনায় ভরে গেছে, এতে রূপ রাখার জায়গা নেই। আর বৌদ্ধ সহজিয়া কবিরা এই পদটির কি বুঝবেন, যে আমার বোধিচিত্ত শূন্য জ্ঞানের দ্বারা পূর্ণতা লাভ করেছে। আমার বোধিচিত্ত, আমার হৃদয়, আমার অন্তর ঈশ্বর জ্ঞানের দ্বারা পূর্ণ হয়েছে। বোধিচিত্ত শূন্য জ্ঞানের দ্বারা সদ্গুরুর প্রভাবে, সদ্গুরু, গুরু না হলে কিন্তু সৎ শিক্ষা হয় না, সদ্গুরুর প্রভাবে শূন্যতা প্রাপ্তি হয়েছে। সদ্গুরুর প্রভাবে শূন্যতা জ্ঞানের দ্বারা পূর্ণতা প্রাপ্ত হয়েছে। সুতরাং এখন বাস্তব রূপাদি থেকে আমার হৃদয় মুক্ত। বাস্তব যে রূপ, বাস্তব যে রূপ রূপাদি, বাস্তব যে বৈশিষ্ট্য, বাস্তব যে পৃথিবী, সেই পৃথিবী যে জ্ঞান রয়েছে, সেই জ্ঞান আমার হৃদয় থেকে মুক্ত। অর্থাৎ ওই জ্ঞানের আমার প্রয়োজন নেই। আমার হৃদয় শূন্যতা জ্ঞানের দ্বারা পূর্ণতা প্রাপ্ত হয়েছে। অর্থাৎ বোধিচিত্ত, আমার যে বোধিচিত্ত, আমার যে হৃদয়, আমার যে বোধের যে চিত্ত, সেই চিত্ত সদ্গুরুর প্রভাবে শূন্যতা জ্ঞানের দ্বারা, সদ্গুরুর প্রভাবে শূন্যতা জ্ঞানের দ্বারা পূর্ণতা প্রাপ্ত হয়েছে, বা পূর্ণ হয়ে গেছে। অর্থাৎ আমার হৃদয় পূর্ণ হয়েছে কোন জ্ঞানের দ্বারা? শূন্য জ্ঞানের দ্বারা, শূন্যতা জ্ঞানের দ্বারা, সদ্গুরুর প্রভাবে শূন্যতা জ্ঞানের দ্বারা পূর্ণ প্রাপ্তি হয়েছে। অর্থাৎ এখন আমার হৃদয় বাস্তব রূপাদি থেকে সম্পূর্ণ মুক্ত। সুতরাং আমি কি বললাম? চর্যাপদের রচনাকাল বললাম, দশম থেকে দ্বাদশ শতাব্দী চর্যাপদের রচনাকাল। চর্যাপদের প্রকাশকাল বললাম 1916 খ্রিস্টাব্দে। হরপ্রসাদ শাস্ত্রী বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক এটি প্রকাশ করেছিলেন। প্রকাশকাল বললাম, আর রচনাকাল বললাম। রচনাকাল বললাম হচ্ছে দশম থেকে দ্বাদশ শতাব্দীতে। আবিষ্কার বললাম, আবিষ্কার করেছিলেন 1907 খ্রিস্টাব্দে। আর সম্পাদনা করলেন 1916 খ্রিস্টাব্দে। কে? শাস্ত্রী মহাশয় বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক এটি সম্পাদনা করলেন। সুতরাং তিনটি জায়গায় কিন্তু তোমাদের খুবই নজর রাখতে হবে, তিনটি জায়গায় তোমাদের খুব নজর রাখতে হবে। কোন তিনটি জায়গায়? তোমাদের জন্য গুলিয়ে না যায়, এইটার জন্য আবার তোমাদের রিপিট করে দিচ্ছি। চর্যাপদের রচনাকাল কত খ্রিস্টাব্দ? প্রথম প্রশ্ন। চর্যাপদের রচনাকাল হলো দশম থেকে দ্বাদশ শতাব্দী, অর্থাৎ 900 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে। এই সময়ের মধ্যে, এই 300 বছরের মধ্যে যে কোনো সময় চর্যাপদ রচিত হতে পারে। রচনাকাল বললাম। আবিষ্কারকাল 1907 খ্রিস্টাব্দে। আবিষ্কার করলেন কে? মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। কোথা থেকে আবিষ্কার করলেন? নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে এই গ্রন্থটি আবিষ্কার করলেন। তাহলে রচনাকাল
আবিষ্কারকাল। প্রকাশকাল, প্রকাশকাল হচ্ছে 1916 খ্রিস্টাব্দে, অর্থাৎ তিনি যে বইটি আনলেন সেই বইটি প্রকাশ করলেন বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক 1916 খ্রিস্টাব্দে। তাহলে রচনাকাল, আবিষ্কারকাল আর সম্পাদনাকাল বা প্রকাশকাল কিন্তু তিনটি, অর্থাৎ রচনাকাল এক, প্রকাশকাল আর একটা, আর সম্পাদনার কাল আর একটা। এই তিনটি করলেন হচ্ছে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, তারই সম্পাদনায় এটি আবার প্রকাশিত হয়। কবিদের নাম বললাম, কবিদের নামের শেষে পাদ যুক্ত আছে, লুইপাদ, ভূসুকুপাদ, শান্তিপাদ, সবরপাদ, এরা একজন কবি। যদি বলে দুইজন কবির নাম লেখো, তাহলে তোমরা লিখবে লুইপাদ, ভূসুকুপাদ, শান্তিপাদ। এরা পাদ হচ্ছে সম্মানসূচক উপাধি, অর্থাৎ ওই সমস্ত কবিদের সম্মান দেওয়ার জন্য এই পাদ উপাধিতে ভূষিত করা হয়। সুতরাং এটা প্রত্যেকটি হচ্ছে পাদ টাইটেল দেওয়া হয়েছে। চর্যাপদের কবিরা কতগুলো পদ আছে? 51টি পদ। প্রবোধচন্দ্র বাগচি তিব্বতী ভাষায় যে গ্রন্থটি আবিষ্কার করেছিলেন সেই গ্রন্থটিতে 51টি পদের কথা উল্লেখ আছে। সুতরাং এর পদের সংখ্যা হচ্ছে 51টি। এর ভাষা কি? এর ভাষা হলো সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা। তাহলে চর্যাপদ সম্পর্কে তোমাদের আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো।